আজকে আমরা আলোচনা করব বাংলায় ৪২টি লোকসভা আসনের মধ্যে কতগুলো আসন বিজেপি জয়লাভ করতে পারে, তৃণমূলী বা এই ৪২টি আসনের মধ্যে কতগুলোতে জিত পাক্কি করতে পারে, আর কংগ্রেসই বা এই রাজ্য থেকে কতগুলো সিট জিততে পারে, আর সব থেকে বড় কথা সিপিএম কে এই রাজ্যে আদেও নিজেদের খাতা খুলতে পারবে। দর্শক, আজকে বিজেপি সাংবাদিক সম্মেলন করে ১৯৫ জন লোকসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে বাংলার ২০ জন প্রার্থী তালিকার নাম রয়েছে। অর্থাৎ বিজেপি আগে ভাগে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে ১৯৫ জনের। এখন দেখার আমাদের বাংলা থেকে বিজেপি কতগুলো সিট পাবে, আর তৃণমূল তার এই রাজ্য ধরে রাখার জন্য কতগুলোতে কম্পিটিশন বা কন্টেস্ট করতে পারবে। কারণ গত লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্য থেকে ১৮টা সিট জিতেছিল। এখন দেখার যে এই ২০২৪ সালের লোকসভা ইলেকশনে বিজেপি এই রাজ্য থেকে কতগুলো সিট জিততে পারবে, আর তৃণমূল কতটা বিজেপির সঙ্গে টক্কর দিয়ে লড়তে পারবে। দর্শক, আগে একটা ওপিনিয়ন পোল হয়েছিল যেখানে অলরেডি বিজেপির এই রাজ্যে পরিস্থিতি খুব খারাপ ছিল, কিন্তু সন্দেশখালীর মতো ঘটনা বিজেপিকে কর্মীদেরকে অনেক বেশি উজ্জীবিত করেছে। এখন দেখা যে সন্দেশখালীর মতো ঘটনা ঘটার পরেও এটা বুথ লেভেল পর্যন্ত কিভাবে ভোট বাক্সে বিজেপি নিয়ে যেতে পারবে, না তৃণমূলের যে গড় এই বাংলা সেখানে তৃণমূলই মজবুত থাকবে, এটা দেখা। নমস্কার, আমি শুভঙ্কর মান্না, আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দর্শক, ইন্ডিয়া টিভি এবং জি নিউজ বিভিন্ন ধরনের ব্রডকাস্ট যেগুলো নিউজ চ্যানেলগুলো তারা একটা সমীক্ষা চালিয়েছে। আমি মূলত জি নিউজ এবং ইন্ডিয়া টিভির যে সমীক্ষা থেকে যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেখানে বাংলায় ৪২টা আসনের মধ্যে কতগুলো আসন টিএমসি, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম পাবে। দর্শক, আমাদের মনে প্রশ্ন আসছে যে এই রাজ্যে বিজেপি গতবারে ১৮টা সিট পেয়েছিল, এবারে কতগুলো সিট পাবে, ১৮টার বেশি পাবে না কম পাবে। যেহেতু মোদী এখান থেকে ৪০-৪২ বলে গিয়েছে, অমিত শাহ এখানে ৩৫-এর উপর বলে দিয়ে গেছে, আর অপরদিকে তৃণমূল যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দিদি নামে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় ৪২টা আসনের মধ্যে তৃণমূলকে জেতাতে বদ্ধপরিকর। সেই তৃণমূলই বা রাজ্যে পরিস্থিতি বর্তমান কেমন রয়েছে, কারণ সন্দেশখালীর মতো ঘটনা ঘটার পরেও তৃণমূলের কর্মীরা এবং ভোটাররা কতটা তৃণমূলের সঙ্গে জড়িয়ে রয়েছে সেটা আমরা সমীক্ষা করব। আর তার সাথে এটাও দেখবো যে কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী তার গড় ধরে রাখতে পারবে কিনা, বা কংগ্রেস বা ইন্ডিয়া অ্যালায়েন্স সে এই রাজ্য থেকে কতগুলো সিট পেতে পারে, আর এই রাজ্যের বামপন্থী অর্থাৎ লেফট বা সিপিএমরা আদেও কি এই রাজ্যে খাতা খুলতে পারবে, এটাই আজকের সমীক্ষায় উঠে আসবে। দর্শক, প্রথমে ইন্ডিয়া টিভির যে সমীক্ষা সেখানে যদি আমরা দেখি বসিরহাট লোকসভা, যেখানে দেখা যাচ্ছে 47% মুসলিম, 47% মুসলিম ভোটার রয়েছে। অলরেডি বোঝা যায় যেখানে 47% মুসলিম, যেখানে বসিরহাট, যেখানে সন্দেশখালীতে এত ঘটনা ঘটছে, তো মনে করা হচ্ছে যে সন্দেশখালী ঘটনা ঘটার পরে হয়তো বিজেপি জিততে পারে, কিন্তু সন্দেশখালীর মতো ঘটনা ঘটার পরেও বিজেপি এখন এই বসিরহাট লোকসভার বুথ স্তর পর্যন্ত সংগঠনকে নিয়ে যেতে পারেনি। তাই মনে করা হচ্ছে যেহেতু 47% মুসলিম, আর মুসলিম ভোট ব্যাংকেও বিজেপি খুন ধরাতে পারেনি, অর্থাৎ মুসলিম ভোট ব্যাংকেও এখনো ভাঙতে সক্ষম নয়। তাই মনে করা হচ্ছে বসিরহাট, যেখানে অলরেডি নুসরত জাহান এমপি রয়েছেন, তিনি যদিও একবারও যাননি সন্দেশখালীতে এইরকম ঘটনা ঘটে যাওয়ার পরেও, তো মনে করা হচ্ছে যে বসিরহাট কিন্তু সন্দেশখালীর মতো ঘটনা ঘটার পরেও এই বসিরহাট টিএমসি দখলে থাকবে। তার মূল কারণ এখানে মুসলিম ভোট, যেখানে 47% মুসলিম ভোট রয়েছে, যেখানে 40%-এর কাছাকাছি ভোট পেলে জিতে যায়, সেখানে 47% মুসলিম ভোটই রয়েছে। তো স্বাভাবিক কারণে এই সিট, বসিরহাটের মতো লোকসভার সিট বিজেপি দখল করতে পারবে না। বসিরহাট লোকসভা কেন্দ্রটা এবারেও টিএমসির হাতে থাকবে বলে সমীক্ষায় উঠে এসছে। কাঁথি, এরপর আসছে কাঁথি, যেখানে কাঁথি এটাতে দেখা যাচ্ছে সমীক্ষায় বিজেপি এখানে জয়লাভ করবে। কারণ মনে করা হচ্ছে যে কাঁথি অলরেডি অধিকারীর গড়, এবং শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর পিতা, তো শিশির অধিকারী অলরেডি এই লোকসভা সিটে সাংসদ ছিলেন, কিন্তু শিশির অধিকারী যেহেতু এবারে দাঁড়াচ্ছেন না, এবং যে বিজেপি 20টি লোকসভা সিটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেই শিশির অধিকারীর জায়গায় সৌমেন্দ্র অধিকারীকে এই লোকসভা সিটে প্রার্থী করা হয়েছে। আর মনে করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী প্রাণপণ চেষ্টা করবে এবং এই সিটকে জেতানোর চেষ্টা করবে, আর এটা অলরেডি অধিকারী গড়। তাই এখানে যারা অলরেডি আগে বামপন্থী বা কংগ্রেস করতো বা তৃণমূল করতো, তারা অনেকেই অধিকারী পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে। তা এই কাঁথি লোকসভা কেন্দ্রটি এবারে 2024 লোকসভা ভোটে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। অর্থাৎ আমরা কাঁথিটাকে আমরা বলতে পারি যেটা অবশ্যই বিজেপি জিতার সম্ভাবনা রয়েছে। এরপর আসি তমলুক।
যেখানে অলরেডি দিবেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই অলরেডি সাংসদ ছিল। কিন্তু এই কাঁথিতে দেখা যায় পাশাপাশি যে বিধানসভাগুলো রয়েছে, যেমন এখানে ময়না রয়েছে যেখানে অলরেডি বিজেপি জয়লাভ করে আছে। তো এই পাশাপাশি কিছু বিধানসভার ক্ষেত্রে দেখা যায় এখানে তুল্যমূল্য কম্পিটিশন হতেই পারে, কিন্তু তারপরেও মনে করা হচ্ছে যে এই তমলুক লোকসভা সিট এবারে বিজেপির দখলে যেতে পারে, কারণ এখানে বিজেপির সংগঠন অনেকটা মজবুত হচ্ছে আর তৃণমূল হাড্ডাহাড্ডি একটা লড়াই দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে বিজেপি এই তমলুক লোকসভা সিট নিজের দখলে রাখতে সক্ষম হবে। এরপর আসছি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার এমন একটা জায়গা যেটাকে বলা হচ্ছে 50%-এর উপর বেশি মুসলিম রয়েছে, আর সব থেকে বড় কথা এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, ডায়মন্ড মডেল, যেটা বলে ডায়মন্ড হারবার মডেল। তো সেই জায়গায় এখানে গরিব মানুষের সংখ্যা খুব বেশি এবং মুসলিম পপুলেশন বেশি। স্বাভাবিক কারণে এদের প্রলোভন একটু আদ্রু দেখালে বা এরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ব্রিজ করেছে ধরুন, এতেই তারা খুশি। আর সব থেকে বড় কথা, যেহেতু এরা মাইনরিটি, তারা অলরেডি বিজেপি কে থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। নওশাদ সিদ্দিকী একবার বলেছিল যে ডায়মন্ড হারবারে তিনি হয়তো কম্পিটিশন করতে নামতে পারেন, যদি নামে এখন সেই মাইনরিটি ভোট, মুসলিম ভোট ভাঙবে কিনা আদেও, বা নওশাদ সিদ্দিকী আদেও টিকিট হিসেবে দাঁড়াবে কিনা ডায়মন্ড হারবারে। তবে মনে করা হচ্ছে সার্ভেতে, যেখানে সার্ভে মানুষ যেভাবে উত্তর দিয়েছে যে ডায়মন্ড হারবারে আপাতত বিজেপি ধারে কাছে ঘেঁষতে পারছে না। ডায়মন্ড হারবার এবারেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, যেটা নামে পরিচিত, এবারেও টিএমসির দখলে থাকবে। এরপর আছে কৃষ্ণনগর, যেখানে মহুয়া মৈত্র, যাকে সাসপেন্ড করা হয়েছিল ক্যাশ ফর কোয়ারির জন্য। এবং এখানে কিন্তু এই কৃষ্ণনগরে সিএ একটা ইস্যু রয়েছে, মতুয়া সম্প্রদায় রয়েছে সিএ ইস্যু, কারণ বাংলাদেশ থেকে আগত যে হিন্দু শরণার্থীরা রিফিউজি হিসেবে এখানে বসবাস করছে। যদি সিএ ইস্যু, সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা অলরেডি আইন হয়ে পড়ে আছে কিন্তু লাগু করা হচ্ছে না, এটাকে ব্যবহার করা হচ্ছে না। যখনই আইন প্রণয়ন হয়ে গেছে, যদি শুধু ব্যবহার করা হয় তাহলেই কিন্তু এর এফেক্টটা পড়বে, কারণ বাংলাদেশ থেকে নিপীড়িত যারা হিন্দুরা এই রাজ্যে এসে বা এই দেশে এসে বসবাস করছে, তাদেরকে যখন নাগরিকত্ব দেওয়া হবে তারা অলরেডি খুশি। তাই মতুয়া সম্প্রদায়ের ভোট এখনো পর্যন্ত বিজেপির পক্ষে রয়েছে। এই সিএ ইস্যু যদি লাগু করা হয়, এই পুরোপুরি ভোটটা বিজেপিতে যাবে। কিন্তু এখানে একটা মহুয়া মৈত্র যেহেতু ইস্যু রয়েছে, হয়তো বিজেপি এটা বিজেপির সিট বলে মনে করা, যেহেতু মহুয়া মৈত্র 2019 সালে জিতেছিল, কিন্তু এবারে দেখা যাচ্ছে যে বিজেপি এই সিটটা জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু মনে করা হচ্ছে যে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আইপ্যাক নয়, তার সাথে সাথে আরো 2-3টা সংস্থাকে দিয়ে নাকি সার্ভে করেছে। দেখা যাচ্ছে সেখানে মহুয়া মৈত্রর পরাজয় হতে পারে। কিন্তু অলরেডি দিদি বলে দিয়েছে যে মহুয়া মৈত্রকে আবার টিকিট দেওয়া হবে, যেহেতু ওই সেই উমেন্স যে ক্যাশ ফর কোয়ারির পর যখন এটা নিয়ে তদন্ত হয়, তখন ওই দ্রৌপদী বা মহিলার উপর একটা অ্যাটাক হয়েছে, এইভাবে যখন মহুয়া মৈত্র প্রচার করতে শুরু করে, তো তখন কিন্তু দিদি বলেছিল যে মহুয়া মৈত্রকে টিকিট দেওয়া হবে। এখন দেখা যাবে যে মহুয়া মৈত্রকে দিদি ওই কৃষ্ণনগর থেকে সাংসদ হিসেবে টিকিট দেয় না অন্য কোথা থেকে টিকিট দিয়ে জিতে আসার কথা ভাবে, কারণ মহুয়া মৈত্রকে জেতানোর কথা ভাবছে অলরেডি টিএমসি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার টিম যেভাবে সার্ভে করেছে যে মহুয়া মৈত্র হারার সম্ভাবনা রয়েছে এই কৃষ্ণনগর থেকে, তাই চেষ্টা করা হবে যে ওই জায়গায় অন্য কাউকে দিয়ে মহুয়া মৈত্রকে অন্য কোনো সিট থেকে হয়তো লড়ানোর চেষ্টা হতে পারে। দেখা যাক। এখন কিন্তু সার্ভে অনুযায়ী যেটা মানুষ রায় দিয়েছে যে কৃষ্ণনগরে আপাতত এবারে বিজেপি জয় লাভের সম্ভাবনা রয়েছে, কারণ এখানে একটা ফ্যাক্ট, মতুয়া সম্প্রদায়ের ভোট আর সিএ ইস্যু। বহরমপুর হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর গড়। যাই বলুক, এখানে সিপিএম আসুক, কংগ্রেস আসুক, বিজেপি আসুক, টিএমসি আসুক, বহরমপুর এমন একটা সিট যেটা অধীর রঞ্জন চৌধুরী ধরে রেখেছে, এবং এটা একটা মুসলিম অধ্যুষিত এলাকা, এবং কংগ্রেসের এই বাংলা থেকে একজন লিডার হিসেবে পাঠানোর জন্য যেমন আগে প্রণব মুখোপাধ্যায় পাঠানো হতো, এখানে অধীর রঞ্জন চৌধুরীকে এই রাজ্য থেকে পাঠানো হয়। তো স্বাভাবিক কারণে এই সিটে মুসলিমরা অধীর রঞ্জন চৌধুরীর পক্ষেই ভোট দেয়। তো স্বাভাবিক কারণে মনে করা হচ্ছে যে বহরমপুর কিন্তু এবারে কংগ্রেসের পক্ষে থাকবে, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স বলতে গেলে সেই কংগ্রেসের এই রাজ্য থেকে একটা সিট উঠে আসছে, যেটা বহরমপুর, যেখানে অধীর রঞ্জন চৌধুরী হয়তো পুনরায় আবার জয়লাভ করে লোকসভায় যেতে পারে। এরপর আসছি আসানসোলে বাবুল সুপ্রিয় বিজেপি থেকে সাংসদ হয়েছিল, পরবর্তীকালে সে টিএমসিতে চলে যায়, শত্রুঘ্ন সিনহা এই সিট থেকে কন্টেস্ট করে এবং জয়লাভ করে। কিন্তু যদি দেখা যায় আসানসোলে 50%-এর বেশি হিন্দি বলা, এখানে হিন্দিভাষী মানুষরা বসবাস করে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসেছিল এবং কন্টেস্ট করিয়েছিল, এবং বহিরাগত ইস্যুটাকে কিছুটা কমিয়ে একটা সেটেলমেন্ট করে শত্রুঘ্ন সিনহা জয়লাভ করে। এখানে কিন্তু এবারে কিন্তু যদি 2019 সালে দেখা যায় কিন্তু বাবুল সুপ্রিয় জিতেছিল, বিজেপির সিট জিতেছিল। এবারেও মনে করা হচ্ছে যে বিজেপি জিততে পারে, কারণ বিজেপি এবারে ভোজপুরি সুপারস্টার পবন সিংকে টিকিট দিয়েছে। তো স্বাভাবিক কারণে পবন সিং একটা বিহারের ভোজপুরি সুপারস্টার, তার একটা জনপ্রিয়তা রয়েছে, জনপ্রিয় নেতা ও অভিনেতা। তার সাথে সাথে এই আসানসোলে বললাম 50%-এরও বেশি হিন্দিভাষী লোকেরা বসবাস করে মানুষরা। তো স্বাভাবিক কারণে আসানসোল এবারেও মনে করা হচ্ছে যে বিজেপির দখলে যাবে।
ঘাটাল অলরেডি দেব বাট দীপক অধিকারী অলরেডি কন্টেস্ট করেছিল, তারপর তো দীপক অধিকারীর অনেক নাটক যে তিনি কন্টেস্ট করবেন না, এবারে লোকসভায় টিকিট দাঁড়াবেন না, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত সেটেল হয়ে গেছে। তো দীপক অধিকারী দাঁড়াচ্ছে এবং তার একটা সিনেমার অলরেডি জনপ্রিয়তা রয়েছে। আর সেই জায়গায় ঘাটালে এখনো পর্যন্ত বিজেপি সেইভাবে লিডার খাড়া করতে পারেনি, তাই এবারেও মনে করা হচ্ছে যে ঘাটালে টিএমসি আবার পুনরায় জয়লাভ করবে। এরপর আসছি হুগলিতে সেই শ্রীমতী লকেট চ্যাটার্জি কম্পিটিশন দিচ্ছে, অ্যাগ্রেসিভ তার একটা লিডারশিপ রয়েছে, সে বারবারই প্রথমে এসে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে। তো স্বাভাবিক কারণে তাকে আবারও টিকিট দিয়েছে, সে অলরেডি জেতা সিট তার সাংসদ ছিল। তো মনে করা হচ্ছে যে হয়তো হুগলি থেকে লকেট চ্যাটার্জি এবারে যেহেতু টিকিট পেয়েছে এবং বিজেপি এই হুগলিতে এবারেও তার জমানত রাখতে পারবে। কারণ এখানে যদিও বিধানসভা ভোটে লকেট চ্যাটার্জি হেরে গিয়েছিল, কিন্তু মনে করা হচ্ছে যে লোকসভা ভোটে হয়তো এই যেভাবে সন্দেশখালী ঘটেছে বা যেভাবে টিএমসির করাপশনটা উঠে এসেছে, হয়তো এবারেও বিজেপি ওই হুগলিতে জয়লাভ করবে। দমদম হচ্ছে দেখা যাচ্ছে এবারে বিজেপির সম্ভাবনা রয়েছে দমদম লোকসভা কেন্দ্রে। যদিও এখানে সৌগত রায় টিএমসির অলরেডি এমপি রয়েছে, এই দমদম লোকসভা ক্ষেত্রে যদি আমরা দেখি 8% মুসলিম রয়েছে, কিন্তু এখানে একটা ফ্যাক্ট যেটা হচ্ছে রিফিউজি বাংলাদেশি হিন্দু যদি সিএএ অ্যাক্ট লাগু হয় তাহলে কিন্তু এই জায়গায় দমদম থেকে বিজেপি জেতার সম্ভাবনা প্রবল হচ্ছে। যদিও 2019 সালে সৌগত রায় এখান থেকে জয়লাভ করেছিল, কিন্তু এবারে দেখা যাচ্ছে যে এই দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে। জঙ্গিপুর অলরেডি টিএমসির দখলে থাকবে, জঙ্গিপুরে এখনো বিজেপি সেইভাবে শক্ত ঘাঁটি নয়। যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ আর হাবড়া, এই যদি কলকাতা বেসিক লোকসভাগুলোতে দেখি যে একটা যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ আর হাবড়া। যাদবপুরে অলরেডি টিএমসি জয়লাভ করেছিল 2019 সালে, মিমি চক্রবর্তী এখান থেকে অলরেডি সাংসদ হয়ে দিল্লিতে গিয়েছিল। তো এই যে কলকাতা আশেপাশ এলাকা, এখানে কিন্তু আবারও এই 4টে সিট তৃণমূলের দখল থাকবে। তাহলে কি যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ আর হাবড়া। এর মূল কারণ হচ্ছে নো গুড লিডার ফর বিজেপি। মূল কথা হচ্ছে কলকাতা ভদ্রলোক বেশি এলাকা, যেটা ভদ্রলোকরা বসবাস করে, তার মানে না যে বাকি এলাকায় অভদ্রলোক বসবাস করে, কিন্তু যেটা শিক্ষিত এলাকা বা মূল যে শহরাঞ্চল এলাকা, সেখানে বিজেপি মূলত অন্য রাজ্যের ক্ষেত্রে অন্য সেন্টিমেন্ট কাজ করে। এখানে ইউপি মডেল চলবে না, বাংলার মডেলেই বিজেপিকে কাজ করতে হবে। আর এই রাজ্যে দেখা যায় যে কলকাতা ঘেঁষা এলাকায় বা কলকাতা বেসিক এলাকা যেগুলো, সে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া বা এই যাদবপুর, তো এইসব জায়গায় কিন্তু বিজেপি আজ পর্যন্ত গুড লিডার তৈরি করতে পারেনি বা হিন্দুত্ববাদী লিডার তৈরি করতে পারেনি। শুভেন্দু অধিকারী অনেকটা ফাইট দিচ্ছে, সেটা গ্রামাঞ্চলে বেশি। শুভেন্দু অধিকারীও কলকাতায় নিজের মাথা গুঁজতে পারেনি, নিজের নাকও গলাতে পারছে না। এবং সবথেকে বড় কথা, কলকাতা বেসিকে বিজেপি কোনো ভালো লিডার তৈরি করতে পারেনি, বা বিজেপির সংগঠন অর্গানাইজেশন, সেই শক্তি কেন্দ্র প্রমুখ বলুন, বুথ সভাপতি বলুন বা মন্ডল সভাপতি বলুন, গুড লিডার তৈরি করতে এখনো পর্যন্ত পারেনি। আর সব থেকে বড় কথা, যদি কলকাতার অর্গানাইজেশন স্ট্রাকচার দেখেন, অর্গানাইজেশন স্ট্রাকচারে সংগঠন যদি দেখেন, বিজেপির বুথ স্তরে বুথ কমিটি নেই। কলকাতা বেসিক এলাকায়, সে কলকাতা উত্তর বলুন, কলকাতা দক্ষিণ বলুন বা হাওড়া বলুন বা যাদবপুর বলুন, কলকাতা বেসিক এলাকায়, এই শহরাঞ্চল এলাকায় বিজেপির বুথ স্তর, শক্তি কেন্দ্র স্তর পর্যন্ত সংগঠনই নেই, মানে এতটাই দুর্বল। তো সে জায়গায় মনে করা হচ্ছে যে এই কলকাতা এবারেও বিজেপি নাক গলাতে পারবে না, টিএমসি তার গড় ধরে রাখবে। আর সব থেকে বড় কথা, দক্ষিণ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা অধিকার রয়েছে, একটা দাপট রয়েছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপট রয়েছে কলকাতায়। তো স্বাভাবিক কারণে এই জায়গায় বিজেপি নাক গলাতে পারবে না। এরপর আসি নর্থ বেঙ্গলে কিন্তু বিজেপি তার আবার গড় ধরে রাখতে পারবে। কোচবিহার নিশীথ প্রামাণিক অলরেডি সাংসদ আছেন, সে আবারও টিকিট পেয়েছে। জলপাইগুড়িতে বিজেপির জয়ন্ত কুমার রায়, আলিপুরদুয়ারে জন বাল্লা জিতেছিল, সংঘ পরিবারেরও একটা আলিপুরদুয়ারের সহযোগিতা রয়েছে। এবারে আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা টিকিট পেয়েছে। দার্জিলিংয়ে রাজু বিস্তা, দার্জিলিংয়ের মূল কারণ হচ্ছে 17% দলিত সম্প্রদায় ভোট রয়েছে, 20% আদিবাসী ভোট রয়েছে, যেটা অলরেডি বিজেপিতে পায়, আর 15% মুসলিম ভোট ফ্যাক্ট হবে না। তো স্বাভাবিক কারণে রাজবংশী ভোটটা পুরোপুরি ভাবে বিজেপিতে যাবে। সেই জন্য ধরুন এই কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা দার্জিলিং, এই সিটগুলো কিন্তু এবারেও বিজেপি জয়লাভ করতে পারবে। মনে করা হচ্ছে এই 4টে সিট, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, এখানে এবারেও বিজেপির দখলে থাকবে। মূলত রাজবংশী ভোট, তার সাথে সাথে আদিবাসী ভোট রয়েছে, এবং নর্থ বেঙ্গলে একটা ওই আলাদা করে ইস্যু রয়েছে, যেখানে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন সংগঠনকে শক্ত ঘাঁটি হিসেবে তৈরি করার, কিন্তু সেই জায়গায় বিজেপিকে টেক্কা দিতে পারছেন না। এরপর আছে রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ। রায়গঞ্জ আর বালুরঘাট এই দুটো কিন্তু বিজেপির দখলে থাকবে, যদিও বালুরঘাট নিয়ে সন্দেহ রয়েছে, কারণ বালুরঘাটে অলরেডি সুকান্ত মজুমদার এবারে অলরেডি সাংসদ হিসেবে রয়েছেন জিতে, কিন্তু ইলেকট্রাল ম্যানেজমেন্ট যদি দেখা যায়,
স্বাভাবিক কারণে শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো দেয় সেটা গ্রামের মানুষ যতটা খায়, সুকান্ত মজুমদারের বক্তব্য গ্রামের মানুষ অতটা খায় না। কারণ বলা হয় ভদ্র বেশি বা ভদ্রলোক টাইপের মানুষ, তো স্বাভাবিক কারণে প্রফেসর মানুষ, তার যে ম্যানেজমেন্ট নলেজ মনে করা হচ্ছে যে ম্যানেজমেন্ট চালানোর যে বা সাংগঠনিক দক্ষতা অনেক কম। তো স্বাভাবিক কারণে এই সাংগঠনিক দক্ষতা যে উইকনেসটা সেটা কিন্তু বালুরঘাটে এফেক্ট পড়তে পারে। তাই মনে করা হচ্ছে এবারে হয়তো বালুরঘাট বিজেপির হাতছাড়াও হতে পারে। তবে বালুরঘাটে যদি সংগঠন ঠিকঠাক নিয়ে যেতে পারে বা সুকান্ত মজুমদার সেইভাবে লড়াইটা দিতে পারে, তাহলে হয়তো এবারে সিটও বিজেপির দখলে থাকবে। মালদা উত্তর, মালদা দক্ষিণ এই দুটো সিট কিন্তু কোনোভাবেই বিজেপির পক্ষে যাওয়া সম্ভব নয়। কারণ মালদা উত্তর এবং মালদা দক্ষিণে অলরেডি টিএমসির সংগঠন অনেক বেশি মজবুত রয়েছে, তার সাথে সাথে মাইনরিটি এফেক্টও রয়েছে। এরপর আসি মুর্শিদাবাদ, রানাঘাট, বনগাঁ আর ব্যারাকপুর। মুর্শিদাবাদ এমন একটা সিট যেখানে আজ পর্যন্ত কোনো নন মুসলিম পার্সন জিততেই পারেনি। এমন কোনো ব্যক্তি যে মুসলিম নয় সে তার ক্ষমতা নেই মুর্শিদাবাদ সিট থেকে জেতার, কারণ মুর্শিদাবাদ মূলত মুসলিম এলাকা। দ্বিতীয়ত যে এখানে স্বাধীনতার পর থেকে আজীবনই মুসলিম ব্যক্তিরা জিতে এসেছে। তাই মনে করা হচ্ছে এখন এর আগে 2019 সালে আবু তাহের খান এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জিতে এবং টিএমসি টিকিটে জিতে। তো স্বাভাবিক কারণে মুসলিম ভোট ব্যাংক রয়েছে এবং এখানে মুসলিম ক্যান্ডিডেট ছাড়া কেউ জিততেই পারবে না। তো স্বাভাবিক কারণে এবারেও এই সিট টিএমসির দখলেই থাকবে, কারণ আবু তাহের খান অলরেডি সাংসদ রয়েছে। যদি আবু তাহের খানকে আবার টিএমসি টিকিট দেয় তাহলে তো টিএমসি জিতবেই। আর যদি অন্য কোনো ব্যক্তিকেও টিকিট দেয়, যদি মুসলিম ব্যক্তি হয় সে অলরেডি তৃণমূলে জিতবে। আর এই জায়গায় মুর্শিদাবাদে যেহেতু মাইনরিটি ফ্যাক্ট, বিজেপি নাকও গলাতে পারবে না। রানাঘাটে মতুয়া ভোট রয়েছে, যেখানে সিএ এফেক্টও রয়েছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে বাংলাদেশি হিন্দুরা এসে বসবাস করছে। তো স্বাভাবিক কারণে জগন্নাথ সরকার এখানে এমপি রয়েছে, তো রানাঘাট এবারে বিজেপির দখলে থাকার সম্ভাবনা রয়েছে। বনগাঁতে শান্তনু ঠাকুর অলরেডি সাংসদ রয়েছে এবং মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে এবং তাকে মন্ত্রীও করেছিল মোদি। তো স্বাভাবিক কারণে বাংলাদেশ বর্ডারের সংলগ্ন এলাকা হচ্ছে এই বনগাঁ। তো স্বাভাবিক কারণে এটাও মনে করা হচ্ছে যে বিজেপির দখলে থাকবে। ব্যারাকপুর নিয়ে কিন্তু দ্বিধাগ্রস্ত রয়েছে। ব্যারাকপুর প্রথমত অর্জুন সিং এমপি হয়, তারপরে আস্তে আস্তে করে অর্জুন সিং ছড়ে চলে যায় টিএমসিতে। তো স্বাভাবিক কারণে মনে করা হচ্ছে এবার হয়তো আবার বিজেপিতে চলে আসতে পারে। কি হবে এটা ফাইটিং চলছে, কিন্তু তারপরেও বলা যায় যে এই ব্যারাকপুর কিন্তু এবারে শিল্পাঞ্চল এলাকা। মনে করা হচ্ছে হয়তো এই এলাকা থেকে টিএমসি পুনরায় আবার জয়লাভ করবে বিজেপিকে টেক্কা দিয়ে। এরপর আসছি যেটা বারাসাত, জয়নগর, মথুরাপুর। এই বারাসাত, জয়নগর আর মথুরাপুর এগুলো টিএমসির শক্ত ঘাঁটি। কারণ বারাসাতের সংগঠন অনেক বেশি শক্তিশালী টিএমসি, আর জয়নগরেও টিএমসি অনেক বেশি শক্তিশালী, আর মথুরাপুর এগুলোতে মূলত টিএমসির সংগঠন শক্তিশালী, টিএমসির লিডারও প্রভাবশালী। তো স্বাভাবিক কারণে এই বারাসাত বলুন, জয়নগর বলুন বা মথুরাপুর, এই জায়গায় বিজেপি এখন সংগঠনের ধারে কাছেও পৌঁছতে পারেনি। যতই সন্দেশখালী ইস্যু থাকুক, এই জায়গাগুলোতে গিয়ে সন্দেশখালী ইস্যু আদেও মানুষের উপর প্রভাব পড়বে কিনা সন্দেহ রয়েছে। তো স্বাভাবিক কারণে প্রশ্ন উঠছে যে বারাসাত, জয়নগর এবং মথুরাপুর টিএমসির দখলে আবারও থাকবে। এই জায়গায় বিজেপি শূন্য হিসেবে ফিরে আসতে হবে, শূন্য হাতে। আরামবাগ, উলুবেড়িয়া, শ্রীরামপুর, ঝাড়গ্রাম, এই যে চারটা লোকসভার কথা বলছি, আরামবাগ, উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং ঝাড়গ্রাম, আরামবাগ লোকসভা কেন্দ্র এবারে কিন্তু বিজেপির দখলে থাকার সম্ভাবনা রয়েছে। আরামবাগকে লক্ষ্য করেছে মোদী, অলরেডি প্রথম এসে আরামবাগে ভাষণ, তার র্যালি সম্পন্ন করেছে। কারণ গতবারে আরামবাগে 0.1% ভোটের জন্য বিজেপি হেরে যায়, 1142 ভোটে বিজেপি হেরে যায়। তো স্বাভাবিক কারণে বিজেপি এই আরামবাগকে পাখির চোখ হিসেবে দেখছে এবং এখানেও আরামবাগের মানুষরাও চাইছে যে বিজেপি এবারে জিতুক। তো স্বাভাবিক কারণে আরামবাগ কিন্তু এবারে বিজেপির টার্গেটের মধ্যে রয়েছে এবং বিজেপি জয়ের সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু উলুবেড়িয়া এবং শ্রীরামপুরে তো অলরেডি কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, আর উলুবেড়িয়াতে মাইনরিটি ভোট রয়েছে, মুসলিম ভোট। তো স্বাভাবিক কারণে উলুবেড়িয়া এবং শ্রীরামপুরে বিজেপির জেতার সম্ভাবনাই নেই। এই উলুবেড়িয়া এবং শ্রীরামপুরে এবারেও পুনরায় এই তৃণমূল পার্টি জয়লাভ করবে, কারণ এখানে তৃণমূলের অলরেডি সংগঠন মজবুত, তার সাথে সাথে মুসলিম ভোট ব্যাংক রয়েছে উলুবেড়িয়াতে এবং আরামবাগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি। তো সেই জায়গায় উলুবেড়িয়া এবং শ্রীরামপুরে এবারে বিজেপি মাথা গোলাতে পারবে না। ঝাড়গ্রাম, এই জঙ্গলমহল এলাকাগুলো যেখানে আদিবাসী রয়েছে বা SC ST ভোট রয়েছে, সেগুলো কিন্তু বিজেপির পক্ষে যাবে, কারণ বিজেপি অলরেডি সংগঠন এই জঙ্গলমহলে ভালো করেছে। তো স্বাভাবিক কারণে ঝাড়গ্রাম এবারে বিজেপির সম্ভাবনা প্রবল রয়েছে। এরপর আসি মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। আমি বলেছি যে জঙ্গলমহলে কিন্তু বিজেপির সংগঠন ভালো। জঙ্গলমহল বা আদিবাসী এলাকা, SC ST তফসিলি জাতি এলাকায় বিজেপির সংগঠন অলরেডি রয়েছে বা বিজেপির ভোটাররা অনেক আপ্রাণ তারা চেষ্টা করছে। তার সাথে সাথে ভোটাররাও কিন্তু বিজেপিকে চাইছে জঙ্গলমহলে, কারণ সেই প্রথম এই জঙ্গলমহল কমিউনিস্টদের আন্ডারে ছিল, বামপন্থী, তারপরে আস্তে আস্তে করে তৃণমূল দখল করে, তারপরে কিন্তু বিজেপি ওটাকে
নিয়ে নেয়। তো স্বাভাবিক কারণে সেই ভোটটা কিন্তু এখনো জঙ্গলমহলে বিজেপির হাতে রয়েছে। তাই মনে করা হচ্ছে মেদিনীপুর, যেটা দিলীপ ঘোষের গড় বলা হয়, আর দিলীপ ঘোষের ওই ভাষণ সেটা পছন্দ করে ওই এলাকার মানুষ। তো স্বাভাবিক কারণে ওই এলাকায় দিলীপ ঘোষের হয়তো আবার টিকিট পাবে, তো ওরই দবদবা থাকবে। আর পুরুলিয়াতে তো জ্যোতির্ময় সিং মাহাতো, ওখানে আবার ওই SC ST ভোট রয়েছে এবং ওদেরই পক্ষে যাবে। বাঁকুড়া, বিষ্ণুপুরেও এবারে মনে করা হচ্ছে বিজেপি জিতবে। এরপর আছে বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর আর বীরভূম। এই 4টে সিট কিন্তু টিএমসির দখলে থাকবে। মূল কারণ বর্ধমান পূর্ব আর বর্ধমান, যেটা দুর্গাপুর আর বোলপুর আর বীরভূম, এগুলোতে এই কারণে টিএমসি জিতবে যে এই জায়গাগুলোতে টিএমসির সংগঠন অনেক বেশি রয়েছে, অনেক ভালো। কারণ বোলপুর বলুন, বীরভূম বলুন, এই জায়গাগুলোতে বিজেপি এখনো সেইভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী নয়। তার সাথে সাথে বর্ধমান পূর্ব বা দুর্গাপুরেও বিজেপি সেইভাবে সাংগঠনিক ক্ষমতা প্রদর্শন করতে পারেনি। আর তার তুলনায় বিজেপি লিডারশিপও ওখানে কোয়ালিটি অনেক কম রয়েছে। তৃণমূল ওই জায়গায় শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহার করছে, তাদের সংগঠন অনেক বেশি মজবুত, তাদের লিডারশিপ কোয়ালিটিও রয়েছে। তো স্বাভাবিক কারণে মনে করা হচ্ছে যে এই যে আমি বেঙ্গল ওপিনিয়ন পুল 2024-এ এটা ইন্ডিয়া টিভি থেকে নেওয়া হয়েছে, বিজেপি 20টা সিটে জয়লাভ করছে এবং টিএমসি 21টা সিটে জয়লাভ করছে। মানে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। যদিও এটা 2 মাস আগে বলা হচ্ছিল যে বিজেপি হয়তো এই রাজ্য থেকে 8টা-10টা সিটও পাবে না, কিন্তু সন্দেশখালীর মতো ঘটনা ঘটার পরে বা যেভাবে মোদী প্রধানমন্ত্রী হিসেবে এই রাজ্যে একের পর এক র্যালি বা সভা করার কথা ভাবছে বা সভা যেগুলো করেছে তার এফেক্ট হয়তো পড়তে পারে। যদিও সন্দেশখালী ইস্যু আদেও গ্রামগঞ্জে গিয়ে পড়বে কিনা, শহরাঞ্চলে পড়বে কিনা, তাও ভোটের পর বোঝা যাবে। তবে মনে করা হচ্ছে হয়তো কিছুটা বিজেপি ইমপ্রুভ করতে পারে। বিজেপি অলরেডি সংগঠন চেষ্টা করছে বা মোদিও চাইছে যে কিছুটা যদি পূর্ব ভারত থেকে নিজেদের অধিকার কিছুটা কয়েকটা সিট বাড়িয়ে নেওয়া যায়। জি নিউজ কিন্তু উল্টো কথা বলছে। জি নিউজ বলছে টিএমসি এই রাজ্য থেকে 43%, 43% ভোট পাবে, বিজেপি পাবে 42%। তো স্বাভাবিক কারণ 1%-এর পার্থক্য রয়েছে। সেখানে হয়তো বিজেপি 17টা সিট পেতে পারে আর টিএমসি হয়তো 22 থেকে 24টা সিট পেতে পারে, আর কংগ্রেস 1টা সিট পেতে পারে। তার মানে যেটা জি নিউজের সমীক্ষায় উঠে এসেছে যে বিজেপি এই রাজ্য থেকে 17টা সিট, মানে 18টা সিট পেয়েছিল এই রাজ্যে, এবার হয়তো বিজেপি 17টা সিট পেতে পারে। আর যেখানে তৃণমূল সেখানে 22টা থেকে 24টা সিট এই রাজ্যে জিততে পারে। কারণ অলরেডি এখানে 30% মুসলিম রয়েছে। আর তার সাথে সাথে যেভাবে একের পর এক ভাতা সিস্টেম রয়েছে বা প্রকল্প রয়েছে, তো সেখানে টিএমসি ফায়দা পাবে। তবে এটাও ঠিক যে বিজেপি এবং তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখা যাক, সময় বলবে এর পরবর্তীকালে আরও সিএএ লাগু হয় কিনা। ভোটের আগে হয়তো সিএএ লাগু হবে, তার একটা এফেক্ট আসবে, বা এর আরও অনেক ইস্যু যুক্ত হতে পারে। 2024-এ লোকসভা আসতে আসতে হয়তো সেখানে আরও ওপিনিয়ন পোল চেঞ্জ হতে পারে। তবে আপাতত দেখা যাচ্ছে যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে এই বাংলা, যেখানে ইন্ডিয়া টিভিতে উঠে এসছে যে 20টা সিট বিজেপি জিততে পারে আর টিএমসি জিততে পারে 21টা সিট, আর কংগ্রেস এই রাজ্য থেকে 1টা সিট পেতে পারে, আর সিপিএম এই রাজ্যে খাতাও তুলতে পারছে না। আর অপরদিকে জি নিউজ বলছে যে এই রাজ্য থেকে বিজেপি বা এনডিএ 17টা সিট জিততে পারে, আর সেখানে তৃণমূল 22 থেকে 24টা সিট জিততে পারে, আর কংগ্রেস 1টা সিট জিততে পারে। আপনাদের কি মতামত দয়া করে কমেন্ট করে জানান। ধন্যবাদ।